আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে এইচএসসি 2024 বোর্ড কোশ্চেন সলিউশন এর ফিজিক্স ফার্স্ট পেপার বরিশাল বোর্ড সলভ করব। তো বরিশাল বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপার সলভ করব, এমসিকিউ পার্ট। ওকে, সো এমসিকিউ বরিশাল বোর্ডের কোশ্চেন ওভারঅল ইজি ছিল। দেখো নিচের প্রথম কোশ্চেন কি, প্রথম কোশ্চেন হচ্ছে নিচের কোন ভৌত রাশিটি স্কেলার ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট। তো আমরা জানি বিভব, বিভব একটা স্কেলার রাশি। রৈখিক ভরবেগ, ভরবেগ বেগ আছে তার মানে কি ভেক্টর রাশি। আর হচ্ছে কৌণিক ভরবেগ, এটাও একটা ভেক্টর রাশি। মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য, এটাও একটা ভেক্টর রাশি। প্রাবল্য ভেক্টর, ভরবেগ বা বেগ ভেক্টর, ভরবেগ বা বেগ ভেক্টর। বাট বিভব, কাজ, শক্তি এগুলো কি স্কেলার রাশি। ওকে, এরপরে বলেছে কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে যদি ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান শূন্য হয়। হ্যাঁ, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টর আমরা জানি টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। সো আর এফ সাইন থিটা বলতে পারি, আর এফ সাইন থিটা বলতে পারি। সো আর এর মান যদি জিরো হয় তাহলে কি হবে, আর এর মান জিরো হলে টাউ জিরো হতে পারে বা টর্ক জিরো হতে পারে। এফ এর মান জিরো হলে, বলের মান শূন্য হলে টর্ক জিরো হতে পারে। হ্যাঁ, সাইন থিটার মান জিরো হলে টর্ক শূন্য হতে পারে, বাট এখানে বলছে সাইন থিটার মান মানে থিটার মান 90 হলে সাইন থিটার মান 1 হবে, সো জিরো হবে না। তার অ্যান্সার কি 1 আর 2। এরপরে বলেছে একটি পাম্পের কার্যকরী ক্ষমতা 3 কিলোওয়াট এবং কর্মদক্ষতা 75% হলে প্রকৃত ক্ষমতা কত। আমরা জানি কি ইটা সমান কি পি প্রাইম বাই পি। তাহলে আমাদের বলেছে যে পি মানে মোট ক্ষমতাটা কত, পি সমান পি প্রাইম ডিভাইডেড বাই ইটা। তাহলে 3 কিলোওয়াট ডিভাইডেড বাই 75% কত আসে, 4 কিলোওয়াট। ওকে, নিচের কোন রাশির একক নেই। স্থিতিস্থাপক গুণাঙ্কের কোনো একক নেই, কেন? কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে সরি, স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে না, এটা সলিউশনটা ভুল, বিকৃতি হবে। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে পীড়ন বাই বিকৃতি। বিকৃতি কোনো একক নেই, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে পীড়নের একক। ওকে, সো কোন রাশির একক নেই, বিকৃতি হবে আর কি অ্যান্সার। ওকে, বিকৃতি সমান কি, আমরা যে ডেল এল বাই এল, এল এর একক হচ্ছে মিটার, ডেল এল এর একক হচ্ছে মিটার। সো এম এই মিটার মিটার কেটে যায়, দেন হচ্ছে বিকৃতি কোনো একক থাকে না। তার অ্যান্সার কি বিকৃতি কোনো একক নেই। এরপরে বলেছে নিচের কোন লেখচিত্রটি মহাকর্ষীয় বিভব বনাম দূরত্বের সাথে সম্পর্ক নির্দেশ করে। আমরা জানি ভি সমান মাইনাস জি এম বাই আর। সো ভি প্রপোর্শনাল মাইনাস ওয়ান বাই আর, ভি প্রপোর্শনাল মাইনাস ওয়ান বাই আর। আমরা জানি ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই এক্স হলে গ্রাফ হয় হচ্ছে কি আয়তাকার অধিবৃত্ত এরকম। যেহেতু এটা মাইনাস আছে তাহলে কোথায় হবে, নিচের দিকে হবে। তার অ্যান্সার কি ক নাম্বার। এরপরে কি বলেছে যে একটি সেকেন্ড দোলকে কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কত হবে। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, তাহলে আমরা জানি টি প্রপোর্শনাল রুট ওভার এল। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ, তাহলে টি প্রপোর্শনাল রুট ওভার 4। ঠিক আছে, টি প্রপোর্শনাল রুট ওভার 4। তাহলে দেখো আমাদের কি আসতেছে, টি প্রপোর্শনাল রুট ওভার 4 মানে কি 2। তাহলে টি 2 গুণ হবে। তাহলে টি আগে কত ছিল, একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত আগে ছিল 2 সেকেন্ড, এখন আরো 2 গুণ হবে, তাহলে কত হবে 4 সেকেন্ড। এরপরে নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম। আমরা জানি এটা দুর্বল নিউক্লিয় বল, এটা বই থেকে আপাতত আশা করি বুঝে নিবে, পড়ে নিবে। এটা এই চারটা বল খুবই ইম্পর্টেন্ট, রেগুলারই আসে বইয়ের হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা থেকে, ইসাক স্যারের বই অথবা তাপস স্যারের বই থেকে ভালোভাবে রিডিং দিয়ে নিবে এই পার্টটা। আশা করি এটা রিডিং দিয়ে নিবে, দেন হচ্ছে মানে খুব বেশি ইম্পর্টেন্ট এইচএসসির জন্য। ওকে, এটার অ্যান্সার কি হবে, নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম, দুর্বল নিউক্লিয় বল। মেবি হচ্ছে 10 ইনভার্স 18 রেঞ্জের, 18 অর 17 রেঞ্জের আর কি। এরপর বলেছে নিচে কোন ভেক্টরটি a ইকুয়ালস টু i প্লাস j এর সমান্তরাল। সো আমরা জানি কোন ভেক্টরের সমান্তরাল যদি a ভেক্টর হয় তাহলে ওইটাকে n a বা k a দ্বারা রিপ্লেস করা, মানে k a আকারে লেখা যাবে। k হচ্ছে আর n হচ্ছে কি একটা সংখ্যা। সো i প্লাস j, ডিরেকশন সেম থাকতে হবে, বাট দেখছো এখানে i আর k আছে তাহলে এটা হবে না। এরপরে কি j আর k আছে, এটা হবে না, i আর j থাকতে হবে। তো i আর j আছে কোথায়, i আর j আছে শুধু এখানে, i আর k আছে এখানে, তাহলে এটা হবে না। 2i প্লাস 2j, তাহলে 2 কমন নিলে i প্লাস j, তাহলে একটা সংখ্যা দ্বারা গুণ হয়েছে অনলি, তাহলে এটা কি হবে সমান্তরাল। ওকে, কোন গ্যাসের চাপ তার একক আয়তনে অণুগুলোর গতিশক্তির কত অংশ। আমরা জানি কি পিভি সমান, সরি 3/2 পিভি সমান কি ই, এই যে গতিশক্তি ই সমান কি 3/2 পিভি।
সো বলেছে কি একক আয়তন, তার মানে কি ভি এর মান 1, তাহলে ভি এর মান 1 দিলে ই সমান কি 3/2 পি। এরপরে বলেছে কোনো কিছু চাপ, তার মানে চাপ তার একক আয়তনে গতিশক্তির কত অংশ, তাহলে পি বাই ই কত, আমাকে বলেছে পি বাই ই কত 2/3, 2/3, দেখো পি বাই ই হচ্ছে 2/3, তাহলে আনসার কি 2/3। এরপরে বলেছে বি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের মান কত, বি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য, প্রাবল্য সূত্র কি ই ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার, এখানে জি জি রাখো, আমাদের এমটা কত 5 কেজি। বি বিন্দুতে বলেছে তাহলে দুইটা বস্তু থাকবে, একটা হচ্ছে M2 এবং একটা হচ্ছে M1, দুইটা বস্তুর জন্যই আমাদের তড়িৎ প্রাবল্য থাকবে, একটা E1 ধরি একটা E2 ধরবো। E1 টা কত আসতেছে আমাদের GM বাই আর স্কোয়ার, আর এর মান কত বলেছে যে AB1 BC1 CD1, তাহলে এটা এই M1 এর জন্য কত হবে, নিচে আর এর মান হচ্ছে 1 হবে, তাহলে G5 বা 5G। E2 কত আসতেছে 10G ডিভাইডেড বাই আমাদের এখানে কত আসতেছে 2 স্কোয়ার, তাহলে 10/4 জি। ওকে, তাহলে 10/4 জি মানে 5 মাইনাস 10/4, সো কত আসে 4 ডিভাইডেড বাই 20, আর 20 মাইনাস 10, তার মানে 10, 10/4 জি আসছে। সো আমি যদি ভাগ দিয়ে দিই 2 দিয়ে, তাহলে 5/2 জি। সো এটা হবে আমাদের অ্যান্সার, তাহলে 5/2 জি। এটা কেন কিভাবে হলো বুঝতে পেরেছ আশা করি, যে E1 এই বি বিন্দুতে দুইটা তড়িৎ প্রবাহ কাজ করবে, এখানে মনে মনে 1 কুলম্ব ধরে নিবে, প্লাস 1 কুলম্ব ধরে নিবে, সো দেখবে যে এই 1 কুলম্ব এই এম, সরি সরি এটা তো কেজি আছে তাই না, তাহলে 1 কেজি মনে মনে, সো এই 1 কেজি কে এই 5 কেজি এদিকে আকর্ষণ করতেছে, এদিকে আকর্ষণ করতেছে, আর এই 10 কেজি এদিকে আকর্ষণ করতেছে, তাহলে এই 5 কেজির জন্য বের করলাম হচ্ছে E1, আর 10 কেজির জন্য বের করলাম E2, এবং দুটো বিয়োগ করলাম কারণ দুটো বিপরীত দিকে কাজ করছে। এরপর বলেছে বি ও সি বিন্দুতে মহাকর্ষীয় বিভবের অনুপাত বের করো। সো বি ও সি বিন্দুতে আমি যদি এখানে করি বি ও সি বিন্দুতে, তাহলে ভিবি ডিভাইডেড বাই ভিসি বের করবো। ভিবি কত হবে আমরা জানি জি এম বাই আর, তাহলে জি কেটে যাবে এম কেটে যাবে, আচ্ছা জি এম কেটে যাবে, আচ্ছা আমি এমটা রাখি। সো এমটা কি হবে এই বি বিন্দুতে 5 কেজির জন্য একটা, 10 কেজির জন্য একটা আসবে, 5 কেজির জন্য কত 5/1, 10 কেজির জন্য কত হবে, জি গুলো কেটে দিয়েছি, উপরে নিচে দুইটা জি আছে তাই তো, তো জি গুলো কেটে দিয়েছি। 10 কেজির জন্য দূরত্ব হবে যখন, তখন 2 হবে। এরপরে ভিসি সি বিন্দুতে যখন 5 কেজি তখন কি দূরত্ব 2, যখন 10 কেজি তখন কি দূরত্ব 1, তাহলে আমাদের কত আসতেছে উপরে 5 যোগ 5, এখানে কি আসতেছে 2.5 যোগ 10, তাহলে 10 ডিভাইডেড বাই 12.5। সো এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে কত পাবো, আমরা পাবো হয়তো এরকম যে 10 ডিভাইডেড বাই 12 বাই 12.5 মানে কি 25/2, তো উপরে আসতেছে কি 20 ডিভাইডেড বাই 25, সো 4:5। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কি হবে 4:5, 11 নম্বর অ্যান্সার কি 4:5। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলেছে, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার গতির সমীকরণ x equals to a cos omega t হলে বেগ v বনাম সময় লেখচিত্র t এর আহ, লেখচিত্র কোনটি হবে, বলেছে x equals to a cos omega t হলে। সো আমরা যদি x equals to a cos omega t হয় তাহলে v equals to কি হবে, আমরা জানি v সমান হচ্ছে dx by dt, সো আমরা ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটা হবে কি আমাদের v, তাহলে a ওমেগা cos, সরি আমরা cos কে ডিফারেন্সিয়েট করলে কি পাই sin পাই, তাহলে মাইনাস a ওমেগা sin ওমেগা t, এটা কি হচ্ছে আমাদের v, তাহলে v বনাম t এর গ্রাফ কি হবে y equals to মাইনাস সাইন এক্স, y equals to মাইনাস সাইন এক্স এর গ্রাফ কেমন হয়, নিচে থেকে জিরো বিন্দু থেকে শুরু হবে এবং নিচে থেকে শুরু হবে, জিরো বিন্দু থেকে শুরু হবে এবং নিচে থেকে শুরু হবে, তাহলে অ্যান্সার কি হবে এটা, এটা কি y equals to sin x এর গ্রাফ, এটা কি এটা হচ্ছে y equals to মাইনাস cos x এর গ্রাফ, এটা কি y equals to cos x এর গ্রাফ, তাহলে এটা কি y equals to sin x এর গ্রাফ, এটাই হবে অ্যান্সার। স্প্রিং ধ্রুবকের মাত্রা কি, আমরা জানি স্প্রিং ধ্রুবক k, আমরা জানি k equals to f by x, তাহলে f এর মাত্রা কি, f এর মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2, আর হচ্ছে কি x এর মাত্রা কি, x এর মাত্রা হচ্ছে l, তাহলে l কেটে গেলে mt ইনভার্স 2, তাহলে আমাদের অ্যান্সার কি mt ইনভার্স 2 খ। কোন বস্তুর উপর বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ করা হলে তার দৈর্ঘ্য বিকৃতি কত হবে, কোন বস্তুর উপর বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ করা হলে, দেখো এই যে বলেছে যে L2
L1 এর 3 গুণ, L2 কি হয়েছে, L1 এর 3 গুণ হয়েছে, তার দৈর্ঘ্য বিকৃতি কত হবে? আমাদের এই বিকৃতি সূত্র হচ্ছে ডেল এল বাই এল, ডেল এল বাই এল ওয়ান বা ডেল এল বাই এল। সো ডেল এল বাই এল ওয়ান, তাহলে আমার এল ওয়ান নিচে থাকলো আর ডেল এল উপরে কি এল টু মাইনাস এল ওয়ান। সো এল টু মাইনাস এল ওয়ান কত, আমার এল টু হচ্ছে 3L1, উপরে কি এল ওয়ান, নিচে এল ওয়ান। সো আমি যদি এল ওয়ান কেটে দেই তাহলে কি আসছে, 3 মাইনাস ওয়ান বাই ওয়ান, তাহলে 2 আসছে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি বলতেছে এখানে অ্যান্সার তো 3 হওয়ার কথা না, কোনো বস্তুর উপর বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ হলে, দৈর্ঘ্য 3 গুণ হলে দৈর্ঘ্য বিকৃতি কত হবে, দৈর্ঘ্য বিকৃতি হবে। সো 2 হওয়া উচিত। ওকে, এরপরে কোনো বস্তুর উপর বল প্রয়োগের দৈর্ঘ্য 3 গুণ হলে, 3 গুণ হয়েছে তার দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি কি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। সো L1 এর মান আমার এটা হ্যাঁ হয়েছে, তাহলে 2। ওকে, গ্যাসের গতিরোধের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাপমাত্রার সাথে গ্যাসের গতিশক্তির সম্পর্ক। গ্যাসের গতিরোধের সাথে তাপমাত্রার সাথে গ্যাসের গতিশক্তির সম্পর্ক, হ্যাঁ আমরা জানি E সমান কি 3/2 nRT, তাহলে E প্রপোর্শনাল যে T, এটা প্রুফ করা যায় গ্যাসের গতিরোধের সাহায্যে। 1 নম্বর সঠিক। তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক, হ্যাঁ E ইকুয়ালস টু 3/2 পিভি। সো পিভি ইকুয়ালস টু আবার কি nRT, এগুলো প্রুফ করা যায়। হ্যাঁ, তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, পিভি ইকুয়ালস টু nRT। সো হ্যাঁ, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। সো 1, 2 ও 3 তিনটাই হবে। সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা জানি যে পূর্ণ কাজের ক্ষেত্রে, পূর্ণ চক্রের ক্ষেত্রে কাজের পরিমাণ 0 হবে। একটা সাইক্লিক চক্রে কাজের পরিমাণ কি হবে, 0 হবে। এরপরে বলেছে যে সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, হ্যাঁ সম্ভব, যান্ত্রিক শক্তি নিত্যতা বজায় রাখে, হ্যাঁ। বাট কোনটা সঠিক নয়, কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল, না। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল না, কেন? দেখো এই যে আমরা যখন সংরক্ষণশীল বলের উদাহরণ কি মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা কি জানি যে আমরা যদি একটা বস্তুকে এখান থেকে উপরে এখানে নিয়ে যাই আর ভাবে নিয়ে যাই, তাহলে আমরা যে কাজটা পাই সেটাকে আমরা কি করতে পারি, আনত তলে সরণ দিয়ে আমরা জানি W ইকুয়ালস টু Fs বের করতে পারি। সো আনত তলে বল এবং আনত তলে সরণ দিয়ে গুণ দিতে পারি, অথবা এই যে এই বরাবর আনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর দুইটা কাজ যোগ করেও আমরা W টা বের করতে পারি। সো দুই ভাবে বের করতে পারতেছি। আমাদের আদি পয়েন্ট এবং শেষ পয়েন্ট মানে কাজ গতিপথের উপর নির্ভরশীল হচ্ছে না, কাজটা কোথাও উপর নির্ভরশীল হচ্ছে, হ্যাঁ আদি পয়েন্ট আর শেষ পয়েন্ট, মানে আমি কোন দিকে যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না, আদি পয়েন্ট এবং শেষ পয়েন্ট আমার ইম্পর্টেন্ট। ওকে, ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি পেলে ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি পায় কত পার্সেন্ট? কৌণিক বেগ 10% বৃদ্ধি পায়, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, 10% বৃদ্ধি পায়, তাহলে 1 প্লাস 10%, তাহলে কত হচ্ছে 1 প্লাস 10% মেবি হচ্ছে আমাদের কত 0.1, তাই না? হ্যাঁ 0.1, তাহলে 1.1। সো ওমেগা হচ্ছে আমাদের কি, ওমেগা 2 বলা যায়, ওমেগা 2 হচ্ছে, বা ওমেগা 2 হচ্ছে ওমেগা প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা 1 এর 10%, তাহলে ওমেগা 1 মানে ওমেগা 2 হচ্ছে 1.1 ওমেগা 1। ওকে, বলেছে ঘূর্ণন গতিশক্তি কত বৃদ্ধি পায়। আচ্ছা, এর পাশে করি। ঘূর্ণন গতিশক্তি আমরা জানি ঘূর্ণন গতিশক্তি প্রপোর্শনাল হচ্ছে ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার, তাহলে E2 বাই E1 সমান কি ওমেগা 2 ডিভাইড বাই ওমেগা 1 তার হোল স্কয়ার। আমরা জানি ওমেগা 2 বাই ওমেগা 1 কত 1.1, তাহলে E2 বাই E1 হচ্ছে আমার 1.1 তার স্কয়ার। তাহলে E2 সমান কত আমার, E2 সমান হচ্ছে 1.1 তার স্কয়ার, তাহলে কত আসে, আসে হচ্ছে 1.21, 1.21 ইন্টু E1, এটা কি আমার E2, তাহলে আমরা বলতে পারি ডেল E ডিভাইডেড বাই E1 কত আমার E2 মাইনাস E1 ডিভাইডেড বাই E1। সো E2 কত আমার 1.2 E1 মাইনাস E1 ডিভাইডেড বাই E1, তাহলে কত আসবে আমার 1.21 মাইনাস 1 ইন্টু 100%, 21%। এটা কি আমার, এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধি 21%। এরপরে বলেছে এ ভেক্টর এর OX ও OY বরাবর উপাংশ 5√3 ও 5 একক, এর মান কত? সো এক্স অক্ষ বরাবর উপাংশ 5√3, ওয়াই অক্ষ বরাবর উপাংশ 5 একক, তাহলে আমরা জানি যে এর মান হবে কি, এর মান হবে √5√3 তার স্কয়ার প্লাস √5 স্কয়ার, সেটা মান কত আসতেছে 10। ওকে,
এটা কিভাবে হচ্ছে এটা তো আশা করি বুঝতে পেরেছো যে a এর মান অলওয়েজ কি রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার, মানে x এর a এর x অক্ষ বরাবর উপাংশ এবং y অক্ষ বরাবর উপাংশ তাদের স্কয়ার করলে হবে। এটাকে তুমি সমকোণী ত্রিভুজ দিয়ে করতে পারো, যে সমকোণী ত্রিভুজ এটাকে অতিভুজ চিন্তা করতে পারো কিভাবে, এই যে এই ভেক্টরটা এই উপাংশটাকে এটা কিভাবে চিন্তা করতে পারো, এই বরাবর আছে। সো এটা কত, এটা আমার 5, এটা 5√3। তো এটা অতিভুজ বের করলাম আর কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এরপরে বলেছে আলফা ও থিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো, আলফা ও থিটার মধ্যে সম্পর্ক। সো আলফা ও থিটার মধ্যে সম্পর্ক আমরা কিভাবে নির্ণয় করব, আমরা জানি এখানে বলেছে যে আমার কত, এটা মান কত 10, তাহলে আমাদের বলেছে যে 10 cos আলফা, 10 cos আলফা সমান কি আমার 10 cos আলফা সমান হচ্ছে আমার 5√3। এটা কিভাবে হলো, আমরা জানি যে এর মান হচ্ছে 10, তাহলে এই 10 এর x অক্ষ বরাবর উপাংশ কি 10 cos আলফা, কারণ x অক্ষের সাথে আলফা গুণ উৎপন্ন করেছে, তাহলে 10 cos আলফা সমান কি 5√3। আবার বলে দিয়েছে যে এটা মান 5√3। আবার বলেছে যে 10 cos থিটা এটা সমান হচ্ছে শুধু 5, কেন বলে দিচ্ছে দেখো, বলেছে যে y অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং থিটা থিটা কি, থিটা হচ্ছে 10 y অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং 10 cos থিটা হবে কি 5, বলেছে y অক্ষের উপাংশ 5। ওকে, এরপর আমরা কি করতে পারি, বলেছে থিটা এবং আলফা এর সম্পর্ক। সো আমরা যদি ভাগ দিয়ে দেই, ভাগ দিয়ে দিলে কি হবে আমাদের দেখি তো একটু, cos আলফা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়ালস টু কত আসছে √3। তাহলে cos আলফা ডিভাইড বাই cos থিটা সমান কি আমাদের √3। ওকে, দেন আমরা কি করতে পারি, আচ্ছা আমরা যেটা করতে পারি সেখানে হচ্ছে এখান থেকে আলফা বের করে নিতে পারি, এখান থেকে থিটা বের করে নিতে পারি। সো অনেক ইজিলি সলভ হয়ে যাবে, ঠিক আছে, আমরা এভাবে না যাই, এই রিলেশনে না যাই। সো আমরা যদি এখান থেকে আলফা বের করি তাহলে কত পাবো 5√3 ডিভাইডেড বাই 10 cos ইনভার্স 5√3 ডিভাইড বাই 10, তাহলে আমরা জানি হচ্ছে 5 2 কাটা যাবে, তাহলে cos ইনভার্স √3/2, তো এটা মান কত আমরা জানি 30 ডিগ্রি। এরপর এখান থেকে যদি থিটা বের করি, থিটা মান কত আসবে cos ইনভার্স হাফ, সো আমরা জানি cos ইনভার্স থার্টি মান কত 60 ডিগ্রি, তাহলে থিটা 30 ডিগ্রি, আলফা 30 ডিগ্রি আর থিটা 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 2 আলফা। কি হবে, থিটা ইকুয়ালস টু 2 আলফা, হ্যাঁ এটা। ওকে, সরল ছন্দিত গতির প্রত্যয়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, সরল ছন্দিত গতির প্রত্যয়নী বলের ক্ষেত্রে এফ অলওয়েজ কি প্রপোর্শনাল এমভি মাইনাস এমইউ, সো ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, সো নিউটনের গতিসূত্র মেনে চলে, হ্যাঁ এটা হবে। কি হবে, সরল ছন্দিত গতির প্রত্যয়নী বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, নিউটনের গতিসূত্র মেনে চলে। হুকের সূত্র মেনে চলে না, না হুকের সূত্র মেনে চলে। সরণের ব্যস্তানুপাতিক, না সরণের সমানুপাতিক। সমাবস্থা অভিমুখী, না সমাবস্থা বিপরীতমুখী। সো কি হয়েছে, সমাবস্থা অভিমুখী নয় বলেছে, তার মানে কি সমাবস্থার অভিমুখী হবে আর কি। সো নিউটনের গতিসূত্র মেনে চলে, শুধু এটাই কারেক্ট অপশন। এরপরে বলেছে 0 ডিগ্রি তাপমাত্রায় CO2 গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ কত, 0 ডিগ্রি তাপমাত্রায় বসে, তাহলে আমরা জানি C ইকুয়ালস টু √3RT ডিভাইডেড বাই M, এবং সেখানে আমাদের 3 R এর মান 8.314, T এর মান 273 কেলভিন, এবং আমাদের M এর মান কত, M এর মান হচ্ছে 44 ইন্টু 10 ইনভার্স 3। সো এখান থেকে আমরা কত পাচ্ছি 393.29। সো এই এমসিকিউটা মুখস্থ করে ফেলতে পারো যে কখনোই এত ছোট কিছু হয় না। আরএমএস বেগ যখন আদর্শ গ্যাসে আরএমএস বেগ বিকল্প বের করতে পারে তখন 200 প্লাস হয়, অনেক শয়ের ঘরে হয় এবং হাজারের ঘরে হয় না, শয়ের ঘরে হয় 200 300 400 500 600 এরকম হবে। সো অপশন গুলো এরকমই তাই, তুমি দেখেই বুঝে ফেলবা যে 393.29 হবে। এরপরে বলেছে নিচের কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান, ভ্যান ডার ওয়ালস। আমাদের যে কোনো বন্ধনই, যে কোনো অণুতেই বা যে কোনো অবস্থানে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, বাট যদি কোনো যৌগতে বা মৌলতে যৌগতে আয়নিক বন্ধন থাকে তাহলে সেটা কি হয়, সেটা ভ্যান ডার ওয়ালস বন্ডটা তেমন বেশি ফিল করতে পারে না। সো যদি সমযোজী বন্ধন থাকে তাহলে হালকা পাতলা ফিল করে, ধাতব বন্ধন থাকলে টুকটাক ফিল করে। বিষয়টা কি বুঝালাম, বিষয়টা বললাম যে ভ্যান ডার ওয়ালস বলটা তখনই ফিল হয় যখন আয়নিক সমযোজী এবং ধাতব বন্ধন না থাকে, বুঝতে পেরেছো। সো ভ্যান ডার ওয়ালস বলটা সব জায়গায় থাকে, বাট মানে অনুভব হয় বা এর প্রভাব বিস্তার করে কিছু কিছু জায়গায়, মানে ধরো হচ্ছে যেখানে আয়নিক বন্ধন নাই অথবা যেখানে আয়নিক বন্ধনের প্রভাব কম বা আয়নিক বন্ধনটা উইক হয়ে গেছে কোনো কারণে, সেখানে ভ্যান ডার ওয়ালস বল কি বলা যায় ইম্পর্টেন্স পাওয়া যায়। ওকে, কোন বস্তুর উপর প্রযুক্ত বল F ইকুয়ালস টু টি স্কয়ার প্লাস টি প্লাস 2 হতে হলে T1 সেকেন্ড হতে TF 2 সেকেন্ড সময় বলের প্রযুক্ত সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত কত। কি বলেছে ঘাত, আমরা জানি কি
আমরা জানি হচ্ছে p সমান কি ইন্টিগ্রেশন, আচ্ছা ওয়েট, p সমান কি ইন্টিগ্রেশন f dt না? আমরা জানি কি, আমরা p বলতে আমরা বলতেছি হচ্ছে প্রযুক্ত বলের ঘাত আর কি। সো আমরা বলের ঘাতকে আমরা যদি j দ্বারা প্রকাশ করি, আমরা p না বলে j দ্বারা প্রকাশ করলাম, p বললে হচ্ছে ভরবেগের পরিবর্তন বা ভরবেগ বুঝতে পারবে। সো j হচ্ছে কি প্রযুক্ত বলের ঘাত, বলের ঘাতকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, j। এবং আমরা জানি যে বলের ঘাতকে আমরা কি বলি, ft বলি, বল এবং টাইমের গুণফলকে, অথবা mv মাইনাস mu বলি। সো mv মাইনাস mu ইকুয়ালস টু ft, এবং ft আমরা কখন পাই, যখন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস হয়। আমরা যদি টাইম যদি এরকম চেঞ্জ হয় 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তখন কি হবে, তখন 1 এবং 2 তে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন f dt। সো f এর মান কত, t স্কয়ার প্লাস t প্লাস 2, এটাকে ইন্টিগ্রেশন করবো 1 থেকে 2 dt। সো আমাদের কত আসবে অ্যান্সার, অ্যান্সার আসবে 5.83 নিউটন সেকেন্ড। কারণ কি নিউটন f এর একক, t এর একক কত, সেকেন্ড, তাহলে 5.83। আচ্ছা নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হলো জি প্রাইম পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর, স্মল আর ও অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক। সো জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার হয় কখন, যখন হচ্ছে আমাদের এই আরটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে দূরত্ব আর হয়, স্মল আর হয়। আর যদি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর হয়, তখন আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে জি প্রাইম সমান জি প্রাইম বাই জি সমান স্মল আর বাই আর। সো সেই স্মল আরটা জি প্রাইমের প্রপোর্শনাল হয়েছে, মানে জি প্রাইম প্রপোর্শনাল কি স্মল আর হয়ে যায়। সো যেটা বলছি সেটা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যদি স্মল আর হয়, তখন জি আর এর প্রপোর্শনাল হয়ে যায়। তাহলে 24 এর অ্যান্সার কি, ক। এরপরে কি বলেছে, কোন গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে গড় গতিশক্তি বৃদ্ধি পায়। গড় গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে E1 টা বের করবা, E2 টা বের করবা। E1 এ কত আসে, 3/2 nRT, n এর মান কত, 1 ধরবা, nRT, r এর মান 8.314। আমি এখানে যদি বড় করে করি, 3/2 8.314 ইন্টু t এর মান কত, 300। এরপরে করবো হচ্ছে E2 3/2 8.314 ইন্টু কত, 227 বলেছে, তাহলে 227 আর 273 কত আসবে, 500 মেবি। সো 500 কেলভিন, এখানে 300 কেলভিন। সো এইটা যেন একটা মান পাবে, এটার জন্য একটা মান পাবে। সো কি করবে লাস্টে, E1 মাইনাস E2 ডিভাইডেড বাই E1 ইন্টু 100%। তাহলে অ্যান্সার কত আসবে, 66.67%। অ্যান্সার কি হবে, ক নাম্বার।